প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার আদাব ও সালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা পড়াবো। পাঠের বিষয় আসলে বাংলা প্রথম পত্র তিনটি পাঠে ভাগ করা, গদ্য, পদ্য, মানব। আজকে তোমাদের পাঠের বিষয় আনন্দ পাঠ। বইয়ের একটি গল্প, নাম হচ্ছে কাঠের পাঠ, লিখেছেন আনোয়ারা সৈয়দ হক। আমরা প্রথমে আনোয়ারা সৈয়দ সম্পর্কে একটু জেনে নেব। আনোয়ারা সৈয়দের জন্ম 1940 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর যশোর জেলা। তার শিক্ষাগত যোগ্যতা 1965 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে শিশুদের গ্রন্থই বেশি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থে এদিকে তুলে ধরা হয়েছে। নাম হচ্ছে ছানার নানা বাড়ি 1977, বাবার সঙ্গে ছানা 1986, ছানা ও মুক্তিযুদ্ধ 1987। তিনি অনেক পুরস্কারপ্রাপ্ত অর্জন করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, পবিত্র প্রতিষ্ঠান শিশু সাহিত্য পুরস্কার। আসলে এই বিষয়গুলি তোমাদের বইয়ে তোমরা পাবে। এগুলি লেখার উদ্দেশ্য হচ্ছে এগুলি থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন হয়। যেমন জন্ম, আনোয়ারা সৈয়দ কত সালে জন্মগ্রহণ করেছিল, 1940 খ্রিস্টাব্দে। কত তারিখে জন্মগ্রহণ করেছেন, 5ই নভেম্বর, কোন জেলা, যশোর জেলা। কিন্তু তার শিক্ষাগত যোগ্য কোন কলেজ থেকে তিনি MBBS পাস করেন। এগুলো তোমাদের প্রযুক্তির জন্য কাজে আসতে পারে, সেই জন্য এগুলো উল্লেখ করা হয়েছে, বহু নির্বাচনের জন্য উল্লেখ করা হয়েছে। যেমন ছানার নানা বাড়ি কার লেখা? আনোয়ারা সৈয়দ হক লেখা। কত সালে? 1977 সালে। ঠিক আছে, তাহলে এখন আমি মূল পাঠে চলে যেতে পারি। মূল পাঠে হচ্ছে আসলে কাঠের পাঠ গল্পটি রচিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়কে প্রেক্ষাপটে। মুক্তিযুদ্ধের বিষয় প্রেক্ষাপটে যে রচিত হয়েছে, একজন মুক্তিযোদ্ধা জীবন প্রণালী, যুদ্ধের পরে যে জীবন প্রণালী, সে জীবন প্রণালী কিভাবে সে কেটেছে, সে বিষয়টি এই কাঠের পাঠ গল্পে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় 1971 সালে, এটা তোমরা সবাই জানো। কারণ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, অনেক মানুষ, অনেক লক্ষ লক্ষ মানুষ, নিরীহ মানুষ মৃত্যুবরণ করে, আর তাছাড়া অনেক অনেক বিনিময়ে, অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। কারণ স্বাধীনতা, একটা দেশের স্বাধীনতা অর্জন করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, ত্যাগ স্বীকার না করে একটা ভালো সফল বা কোনো দেশ স্বাধীন হতে পারে না। আমরা প্রায় দীর্ঘ 25 বছর পর পাকিস্তান সরকার শাসন করেছে আমাদের দেশকে, দীর্ঘ 25 বছর। এই 25 বছর শাসন করার পর আমরা বাংলাদেশে এই স্বাধীনতা 1971 সালে অর্জন করি। সেই স্বাধীনতা অর্জন ক্ষেত্রে অনেক মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছে, অনেকে হাত পা কেটে, হাত পা হয়ে গেছে, ভেঙে গেছে, যা চলাফেরা করতে পারে না। একজন পা কাটা মুক্তিযোদ্ধার জীবন কাহিনী এই কাঠের পাঠ গল্পে আলোচিত হয়েছে। আসলে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে মরণপণ লড়াই করেছে মানুষ, সে লড়াইয়ের বিষয় হচ্ছে এই গল্পের বিষয়। এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবনদান করেছেন এবং অসংখ্য মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনকালে নিজের যে জীবন যাপন করেছেন, দেশ স্বাধীন করার পর নিজের যে জীবন যাপন করেছেন। এবং এই গল্পের নায়ক একজন মুক্তিযোদ্ধাই হচ্ছে এই গল্পের নায়ক। যুদ্ধের শেষের দিকে যখন প্রায় যুদ্ধ অনেকদিন, দীর্ঘ 9 মাস যুদ্ধ হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর, 9 মাস শেষ হওয়ার কিছুদিন আগে যখন একজন মুক্তিযোদ্ধা যুদ্ধে র্যাগি তৈরি করতে গিয়ে, র্যাগি শব্দের অর্থ হচ্ছে শত্রুর বিরুদ্ধে আক্রমণের পূর্বে আক্রমণ এলাকার
আর যার আক্রমণ এলাকা খোঁজ খবর, মানে ওই জায়গাটা কিভাবে আক্রমণ করা যাবে কি যাবে না, বা কেমন করলে ভালো হবে আক্রমণ করলে ওই জায়গাটায়, তখন মানে সঠিক হবে কিনা, শত্রুর জন্য আমাদের জন্য মানে মুক্তিযোদ্ধাদের জন্য, মানে মুক্তিযোদ্ধাদের জন্য পক্ষে বা বিপক্ষে কিনা সেটা বিবেচনা করার জন্য র্যালি তৈরি করতে গিয়ে যখন নাকি একজন মুক্তিযোদ্ধা তখন তার দুটি পা হারিয়ে সে সুস্থ হয় বিস্ফোরণে, বোমা বিস্ফোরণে তার দুটি পা হারিয়ে যায়। হারানোর পর তাকে চিকিৎসা করা হয়, কিন্তু চিকিৎসা করার পরও সে সুস্থ হয়ে যায়, কিন্তু চিকিৎসা করার পরও দেখা যায় তার দুটি পা নেই, তাকে নকল পা লাগিয়ে দেওয়া হয়। এই নকল পা দিয়ে সে জীবনযাপন করছে স্বাধীন দেশে। কিন্তু একদিন যখন তার ছেলেকে নিয়ে যখন সে যুদ্ধের পর তার ছেলেকে নিয়ে বসবাস শুরু করে, তখন তার ছেলের কাছে সে প্রশ্ন করে যে আমি যখন এই যুদ্ধে যে আমি পা হারিয়েছি, এ পায়ে আমার যদি তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে এ পা? তখন ছেলেকে বলে যে একজন সন্তানের কাছে আসলে একটা বিষয় যে তোমরা লক্ষ্য করবে, একজন সন্তানের কাছে একজন বাপ মা অনেক কিছু চাওয়া থাকে, কারণ সন্তানই মানুষের জীবনে সন্তান মানে একমাত্র অবলম্বন, কারণ সন্তানকে কাছে সব মানে জীবনের শেষ পর্যায়ে একমাত্র সন্তানই থাকে তার জীবনের একমাত্র অবলম্বন। সে অনেক যুদ্ধ করেছে, দেশকে স্বাধীন করেছে একদিন মুক্তিযুদ্ধে, কিন্তু বিনিময়ে সে কিছুই পায়নি। তার জীবনকে সে দান করে ফেলেছে, দান করে দিয়েছে। কিসের জন্য? দেশের জন্য, মাতৃভাষার জন্য দিয়েছে। এখন কিন্তু দেওয়ার পর তার কি একমাত্র অবলম্বন কি রইল? তার কাছে তার কিছুই রইল না, তার সন্তান। এখন সন্তানের কাছে সে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি ছেড়ে চলে যাবে? তখন ছেলে বলে না, সে তার বাবাকে ছেড়ে কখনো যাবে না। সে ছেলেকে জিজ্ঞেস করবে তার ছেলে কখনো তাকে ছেড়ে চলে যাবে কিনা। ছেলে তখন বলে যে না, তাকে ছেড়ে কখনোই সে যাবে না, কারণ তার ছেলে বলে যে আজকে তার বাবার মতো ব্যক্তিরা পা হারিয়েছে বলে আজকে তাদের পা টিকে রয়েছে। আজকে যদি মনে করো যে তার বাবার পা টিকে থাকতো, তাহলে তাদের পা টিকে থাকতো না। সেজন্য তার ছেলে বলে যে না, তার বন্ধু পিতাকে ছেড়ে কখনো সে চলে যাবে না। ছেলের এই কথায় তার মন ভরে ওঠে, গভীর ভালোবাসা আবেগে তার মন ছেলের প্রতি ভরে ওঠে। এই যে সন্তানের প্রতি মমত্ববোধ, ভালোবাসা একজন পিতা, এই গল্পে তা তুলে ধরা হয়েছে। তাছাড়া তোমরা তো নতুন প্রজন্মের শিক্ষা, ঠিক আছে? আগামী নতুন প্রজন্মের দেশকে কিভাবে এগিয়ে নিবে, সমাজকে কিভাবে এগিয়ে নেবে, সেই জীবিতে তোমরা লেখাপড়া করছো। এই যে লেখাপড়া করছো, তাহলে তোমরা লেখাপড়া শিখে তোমাদের বাবা মা, আজকে যে তোমাদের লেখাপড়া শেখাচ্ছে তোমাদের বাবা মা, এই বাবা মা লেখাপড়ার খরচ তোমাদের বাবা মা দিচ্ছে, ঠিক আছে? তাহলে তারা যখন বয়স হবে, হ্যাঁ, বা কোনো অসুখে আক্রান্ত হবে, তখন তারা তোমাদের কাছে অনেক কিছু চাইবে, তাদেরকে তোমরা অবজ্ঞা করবে না। কারণ এই যে কাঠের পা গল্পটি আমি তোমাদেরকে বললাম, এই গল্পে একজন মুক্তিযোদ্ধা তার জীবনকে মানে মরণাপন্ন অবস্থায় নিয়ে যাবে এই পণ করে সে কিন্তু যুদ্ধ করেছে। সে জীবিত থাকবে সে আশা করে কিন্তু সে যুদ্ধে যায়নি। তারপরও সে যুদ্ধ করেছে, জীবিত ছিল, কিন্তু এক পর্যায়ে তার দুটি পা হারিয়ে যায়। এই যে তার পা হারিয়ে যাওয়ার পর তার কিছুই থাকে না,
শুধুমাত্র তার একমাত্র অবলম্বন কি? ছেলে। ছেলে থাকে, ছেলের উপর সে ভরসা করতে বেঁচে থাকতে চাচ্ছে। তাই ছেলের কাছ থেকে সে এমন কিছু আশা করেছে যাতে তার জীবনটা ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, যাতে সে জীবনটা কাটাতে। ছোট ছোট শিশু, তোমরা যখন বড় হবে, নতুন প্রজন্ম, তোমরা নতুন প্রজন্মের ভবিষ্যৎ। তোমরা যখন বড় হবে, লেখাপড়া শিখবে, তোমাদের যে লেখাপড়া শেখানো হচ্ছে সেটা কে করছে? তোমাদের মা বাবা করছে, খরচ চালাচ্ছে। এই যে এত কষ্ট করে তোমাদের লেখাপড়ার খরচ চালাচ্ছে, তোমাদের বড় করছে, লালন পালন করছে। তোমরা বড় হয়ে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে তোমাদের মা বাবাকে দেখবে, কোনো অবজ্ঞা করবে না, অবহেলা করবে না, তাদেরকে তাদের বার্ধক্য যাতে তাদের জীবনকে ঘিরে রাখতে না পারে সেই জন্য তাদেরকে আনন্দে তাদের জীবনকে ভরে দিবে। এই বিষয়গুলো মানে শেখার জন্য, বোঝার জন্য আসলে কাঠের পাক গল্পটি রচিত হয়েছে। এই বিষয়গুলো আসলে তোমরা এই জন্য কাঠের পাক গল্পটি তোমাদের পাঠের বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। তোমরা এই বিষয়গুলো ভালো করে দেখবে, যাতে কোনো দিন মানে তাছাড়া মনে করো একজন মুক্তিযোদ্ধা তার জীবনের সর্বশেষ সব পর্যায়ে সে জীবনকে দান করে দিয়েছে তার দেশের জন্য, সমাজের জন্য, কিন্তু তার জীবনের জন্য যে কিছুই রাখেনি। সে শুধু তার একমাত্র অবলম্বন কি? তার ছেলেকে ঘিরে বেঁচে থাকতে চেয়েছে বাকি জীবন। তোমরাও তোমাদের মা বাবার সাথে তোমাদের মা বাবা কিন্তু তাই করছে, যে তোমাদেরকে সবকিছু দিয়ে ফেলছে, তাদের জন্য কিছুই রাখছে না। তোমরা সেভাবে বড় হয়ে লেখাপড়া শিখে তাদেরকে সেভাবে দেখবে, তাদেরকে ভালোবাসা দিবে, আদর করবে, শ্রদ্ধা করবে। এই বিষয়গুলো আসলে শেখার জন্য তোমাদের এই কাঠের পাক গল্পটি রচিত হয়েছে। এখন তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে সিলেবাসে আছে, যে একটি সারাংশ, অনেকগুলো তোমাদের পড়া হয়ে গেছে, কিন্তু একটি সারাংশ ও একটি সারাংশ তোমাদের পড়ানো হয়নি। সেই বিষয়গুলো নিয়ে সেই দুটি নিয়ে আমি তোমাদের আজকে একটু আলোচনা করব। সারাংশ অভ্যাস, যে একটি আছে যে অভ্যাস ভয়ানক জিনিস। আসলে অভ্যাস এমন একটা জিনিস, মানুষ অভ্যাসের দাস। এমন একটা জিনিস অভ্যাস, যেটা মানুষ মানে করতে করতে মানুষের সেটা ভালো হোক আর মন্দ হোক, সে কাজটা করতে করতে সে অভ্যাসের দাসে পরিণত হয়ে যায়। তুমি যেটা ভালো কাজ করো, ভালো কাজ করতে গেলে দেখা যাবে সেটা করতে করতে তুমি ভালো দিকেই চলে যাবে। আর যদি একটা খারাপ কাজ করো, খারাপ কাজটা করতে করতে তোমার খারাপের দিকেই চলে যাবে। তাই তোমাদের উচিত মিথ্যা বলা অভ্যাস থেকে সবসময় বিরত থাকা, খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকা, সবসময় সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, ন্যায় পথে চলতে হবে। তাহলে দেখা যাবে তোমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে, সুন্দর হয়ে উঠবে। তাহলে তোমরা মনে করো সুন্দর জীবনে এইভাবে সত্য কথা বলার অভ্যাস যদি আস্তে আস্তে গড়ে তুলতে পারো, সৎ পথে ন্যায় পথে গড়ে তুলতে পারো, তাহলে যখন নাকি তোমরা এমন এক পর্যায়ে বড় হয়ে যখন এমন এক পর্যায়ে যাবে, তখন দেখবে যে তোমাদের জীবন সংগ্রামে তোমরা জয়ী হতে পারো, তোমরা জীবন সংগ্রামে জয়ী হতে পারো। তাছাড়া মনে করো তোমরা দেখো ছোট মানুষ, সেই বিষয়টা এখন বুঝতে পারছো না, কিন্তু দেখা যাবে যে অল্প কিছু থেকে দেখা যায় অনেক কিছু হয়ে যায়। সেই জন্য তোমাদের এই অভ্যাসে সত্য কথা বলা ও সৎ পথে চলার, ন্যায় পথে চলার অভ্যাসে নিজেকে করে, তাহলে তোমরা প্রকৃত মানুষ হিসেবে নিজেকে সমাজে এবং দেশের জন্য গড়ে তুলতে পারবে। আরেকটি সারমর্ম আছে, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বালিকণা থেকে কি একটি মহাদেশ গড়ে উঠে। বিন্দু বিন্দু জল থেকে যে এক ফোঁটা পানি যদি আস্তে আস্তে যদি তুমি কোনো এক জায়গায় এক ফোঁটা করে পানি ফেলো, তাহলে দেখা যাবে এক ফোঁটা পানি থেকে যে বিশাল একটা মহাসাগর গড়ে উঠছে। ছোট ছোট বালিকণা থেকে মহাদেশ গড়ে উঠছে। তবে মুহূর্তে নিমেষ কাল তুচ্ছ পরিণাম গড়ে তুলে যুগান্তর অনন্ত মহান। মুহূর্তের মধ্যে কি সবকিছু অনেক সময় তুচ্ছ হয়ে যায়। সেই জন্য তোমাদের আস্তে আস্তে সবকিছু ছোট ছোট বিষয়গুলো আগে সংশোধন করে গড়ে তুলতে হবে, তাহলে তোমাদের আস্তে আস্তে সবকিছু গড়ে উঠবে। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে আনে পাপ পথে ঘটাবে। অনেক সময় তোমরা ভাবো যে
শুধু আমি অল্প একটু অপরাধ করেছি, যেটা সামান্য, কোনো কিছুই না। আসলে কি এই সামান্য অপরাধ থেকে একসময় বিরাট অপরাধের আকার ধারণ করি। এই অপরাধগুলো আসলে তোমাদের সংশোধন করতে হবে, সংশোধন না করলে হবে না। এরকম ছোট ছোট সবকিছুই, ছোট ছোট জিনিসের থেকে অনেক কিছু বিরাট আকার ধারণ করে। সেগুলো প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী এই ধারায় সর্বসুখ নিত্য দেয় আনে। একটি মানুষের প্রতি যদি তুমি সাধারণ সৌজন্যবোধ, স্নেহ, ভালোবাসা দেখাও বা কোনো গরিব দুঃখীদের প্রতি, আস্তে আস্তে তোমার মনের ভিতরে সেটা কি বড় ধরনের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে দয়া মায়া ভালোবাসা গড়ে উঠবে। সে থেকে ছোট আসল বিষয়টা হচ্ছে যে ছোট ছোট বিষয় থেকেই সবকিছু বিরাট আকার ধারণ করে এবং সেটা পরবর্তীতে সর্বসুখে পরিণত হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খুদা হাফেজ।